দেশে একটা নির্বাচন প্রয়োজন, এটা সকল রাজনৈতিক দলগুলো, ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলি সেটা অনুভব করে। এবং নির্বাচন যে দ্রুত হওয়া উচিত সেটা জামাত ইসলামের আমিরের বক্তব্য আছে, তারাও বলেছেন যে 25শে ডিসেম্বরের মধ্যেই আপনার নির্বাচন করতে হবে। সুতরাং জামাত, বিএনপি এবং অপর রাজনৈতিক দলগুলোর ধারণা এবং আপনার কি বলে প্রত্যাশার মধ্যে আমি খুব ভিন্নতা দেখি না। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক যে সংকটটি, সেই সংকটটি তো আসলে নির্বাচন কেন্দ্রিক। নির্বাচন না হওয়ার কারণে, ধানাই পানাই করার কারণে, জনগণকে বঞ্চিত করার কারণে, ভোটাধিকার বঞ্চিত করার কারণেই তো এই ক্ষোভ, নাকি? অর্থাৎ সোজা কথা, দিল্লি আছে তো আমি আছি, আমি আছি তো দিল্লি আছে, এই যে একটা মনোভাব ছিল, তার জনগণ আছে আমি আছি না তো, মানে শেখ হাসিনা তো তাই বলতো, তার দলের লোকে তাই বলতো যে দিল্লি আছে তো আমরা আছি। জনগণের ওপর কখনই ভরসা, কারণ জনগণ তাদের সাথে কখনই ছিল না। জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করেনি, জনগণ যে আপনার নিয়ামক শক্তি সেটা কখনো তারা মানেনি, তাই না? আজকে 32 নম্বর হয়তো প্রসঙ্গটা আপনি একটু পরে তুলতেন হয়তো, আপনার শেখ হাসিনার মানে তার যে পৈতৃক নিবাসস্থল ধানমন্ডির 32 নম্বরে তাদের যে বাড়িটি, সে বাড়িটিতে দেখলাম যে আপনার বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে আপনার ভাঙচুর করছেন। উনি বাংলাদেশ থেকে পালিয়ে যাননি। আমি যদি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের মানে একমাত্র পুত্র সোহেল তাজ, যিনি শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য ছিলেন, তার একটি মন্তব্য দিয়ে যদি আমি মানে কোট আনকোট যদি এভাবে বলি, যে বলছেন জনগণ, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছে। ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্যাট, আমি ওনাকে কোট করে বলছি, বলছেন ঝেঁটিয়ে বিদায় করেছে। তো ঝেঁটিয়ে বিদায় হওয়া মানে ঝাঁটা পেটা খাওয়া একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তিনি ভারতে বসে বাগাড়ম্বর করছেন, কথা বলছেন, তার মধ্যে ন্যূনতম রিমোর্স নাই, ন্যূনতম রিগ্রেট নাই, যে এতগুলো মানুষের প্রাণ গেল, এতগুলো মানুষকে তিনি গুম করেছেন, খুন করেছেন, ভোটাধিকার হরণ করেছেন, লুটপাট করেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, আত্মীয় স্বজনদের ভোগবিলাসের ব্যবস্থা করেছেন। গতকালকেই পত্রিকায় বেরিয়েছে তার এবং তার নিকটস্থ পরিবারের লোকদের সব মানে আপনার বিলাসবহুল বাগান বাড়ির খবরও পাওয়া যাচ্ছে। ভল্ট খুললে নানান জনের নানান কাহিনী বেরোচ্ছে। তো এই ধরনের পরিস্থিতিতে যখন বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যখন তিনি কথা বলেন ঠিক আগের সুরে, আগের ভাষায়, জনগণ তো বিক্ষুব্ধ হতেই পারে। তো আমার বক্তব্য হচ্ছে যে ফ্যাসিবাদ ইজ এ সিস্টেম, ফ্যাসিবাদ ইজ এ কালচার, ফ্যাসিজম ইজ এ কালচার। আমরা সেই, আপনি যেটা বলতে চেয়েছেন যে কতটুকুর বিষয় না, যেই সিস্টেম, যে কালচার ফ্যাসিজম ক্রিয়েট করে, ফ্যাসিস্ট হতে সাহায্য করে, সেটাকে প্রিভেন্টিভ মেজার নেওয়ার জন্য যে সংস্কারগুলো দরকার, তাই না? আপনি জনগণ তার ইচ্ছায় তার প্রতিনিধি বাছাই করতে পারবেন, জনগণ তার সরকার নির্বাচন করবেন, রাষ্ট্রটি গণতান্ত্রিক, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর হবে, জনগণের এম্পাওয়ারমেন্ট হবে, মানে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল ইংরেজিতে যদি এইভাবে বলি। তো সেই ব্যবস্থার জন্য যেই সংস্কার দরকার, সেই সংস্কারগুলো বিএনপিও চায়, আমি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে এই চাওয়ার মধ্যে কোনো ভিন্নতা নেই। এখন আমার কথা হচ্ছে যেমন আমি একটু মানে আমাদের দুজন বিজ্ঞ আলোচক আছেন, তারা নিশ্চয়ই মতামত রাখবেন, কিন্তু তাদের কাছ থেকে আমি কয়েকটা সেকেন্ড যদি একটু ধার করে নিই, যদি এইভাবে বলতে চাই, যে সেটা হচ্ছে যে আপনার দেখুন, এই সরকার অনেকগুলো মানে সংস্কার প্রস্তাব পেয়েছেন নিঃসন্দেহে। এখন সকল সংস্কার প্রস্তাব তিনি এক্সিকিউট করে মানে পারমুটেশন সিনথেসিস প্রসেসের মধ্যে যাবেন, তারপরে যদি নির্বাচন দেন, ইট ক্যান টেক মানে লং টাইম। এটা সবাই জানে, এবং তাই না, সেটা বোধহয় হবেও না, হবেও না। আপনারা যেগুলোতে ঐক্যমত পোষণ করবেন সেগুলোই হয়তো হবে। বুঝাচ্ছি, এটাই বলতে চাচ্ছি যে আমরা তো আমাদের দলের তরফ থেকে তো আমরা 31টি পয়েন্টের সংস্কারের কথা আজ থেকে আমরা 7-8 বছর আগে থেকে বলে আসছি। এখন যদি অন্যরা যারা ভালো কথাগুলো বলছেন সেটা যদি দেশের জন্য সহায়ক হয়, ভালো নির্বাচন সুশাসনের জন্য যদি সহায়ক হয়, সেগুলো তো আমাদের তো ডিসএগ্রি হওয়ার কোনো কারণ নেই। আমরা চাই যে আমরা ঠিক আছে, মানে আপনার লেটস দ্য হ্যান্ডেল দ্য ম্যাটার, আমরা দেখি বিষয়টা কি, আমরা করব, মানে দেখবো যেগুলো লেজিট সে বিষয়ে আপনারা। কিন্তু আপনি যে কথাটি বলতে চেয়েছেন, একটি অংশ বলেছেন, আরেকটি অংশ উল্লেখ করেননি। আপনি আসিফ নজরুলের কথা বলেছেন, আইন উপদেষ্টার কথা বলেছেন। তিনি বলেছেন, মানে আপনি যে বললেন যে একটা সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐক্যমত বৈঠক আছে, সে কমিশন বৈঠকে ফাইন। তিনি আরেকটা কথা বলেছেন, উনি বলছেন যে মানে সমাধান করা যাবে একটা আইনের মাধ্যমে, অর্থাৎ যে সংস্কার প্রস্তাবগুলো এসছে রাজনৈতিক দলগুলো যদি একমত পোষণ করে
তা আইন তৈরি করার মতো, এখন তার সংসদ নাই, অধ্যাদেশ হবে এখন। প্রেসিডেন্টের অধ্যাদেশের মধ্য দিয়ে আপনার মানে এটা করা সম্ভব। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড, আমরা এগ্রি করি। আবার তিনি বলেছেন কি বলে আপনার কি বলে যে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন যদি একসাথে হয়, আমি বুঝি নাই যে গণপরিষদ একই সাথে গণপরিষদ মানে গণপরিষদ এবং জাতীয় সংসদের এক্সিস্টেন্স একই সাথে নির্বাচন দুটোর এক্সিস্টেন্স থাকবে একই সময়। তাহলে হোয়াট উইল বি দ্য রোল অফ দ্য আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার পার্লামেন্ট। তাহলে ন্যাশনাল পার্লামেন্টের ভূমিকা কি হবে একই সময় এবং আপনার একই সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির রোলটা কি হবে? পলিটিক্যাল পার্টিসগুলো কি আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ক্রিয়েট করার ব্যাপারে তারা কি একমত হয়েছেন? উনি কি করে মানে বলে বসলেন যে এই দুটো জিনিস একসাথে হতে পারে? হু প্রপোজড ইট? কোনো পলিটিক্যাল পার্টি তো গণপরিষদের ব্যাপারে প্রপোজ করেনি। যদি অন্যান্য রাজনৈতিক দল যদি মনে করি ইয়েস উই নিড টু চেঞ্জ আওয়ার কনস্টিটিউশন, আমরা যদি মনে করি আমরা ঠিক করবো, ঠিক করার জন্য উই নিড টু হ্যাভ এ কি বলে মানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, ফাইন, ইট ক্যান বি ডান। এবং সেটার পরে তো এরপরে আপনি জাতীয় সংসদ নির্বাচনে যেতে পারেন। মানে আমি এটার সাথে একমত নই, বাট ওনাদের ধারণাগতভাবে। কিন্তু আই হ্যাভ ফেল টু আন্ডারস্ট্যান্ড যে গণপরিষদ এবং জাতীয় সংসদ প্যারালেলি একই সাথে ইলেকশন করে প্যারালেলি কি করে এটা ফাংশন করবে।